দেখ, আমাদেরকে যে টপিকটা জানতে হবে এটা হচ্ছে ত্রিকোণমিতি কি। দেখ, প্রথমত যে জিনিসটা আমরা বারবার করে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে ত্রিগোণমিতি, ট্রাইগোনোমেট্রি। ব্যাপারটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে? তো ট্রাইগোনোমেট্রি জিনিসটা তোদেরকে ভালো করে বুঝতে হবে যে ট্রাইগোনোমেট্রিটা কি, আসলে কি, এতে কি বা দরকার পড়ে, কেনই বা লাগে। ঠিক আছে, তোরা ভালো করে বুঝ, তারপরে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে দেখবি। ঠিক আছে, দেখ, ট্রাইগোনোমেট্রি, ঠিক আছে? তো ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রিকে বলা হয় বাংলাতে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি, ঠিক আছে? ট্রাই কথাটার মানে হচ্ছে তিন। ট্রাই কথাটার মানে হচ্ছে তিন। গনিয়া, গনিয়া, ট্রাইগোনো বা গনিয়া কথাটার অর্থ হচ্ছে কোণ। আর মেট্রন, মেট্রন কথাটার অর্থ হচ্ছে পরিমাপ। অর্থাৎ তিনটি কোণকে পরিমাপ করা হয় যে পদ্ধতি দ্বারা, তিনটি কোণকে পরিমাপ করা হয় যে পদ্ধতি দ্বারা, সেটা হচ্ছে আমাদের ট্রাইগোনোমেট্রি। ঠিক আছে, তিনটি কোণকে পরিমাপ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলা হয় ট্রাইগোনোমেট্রি। গ্রিক দার্শনিক থ্যালেস পিরামিডের ছায়ায় দৈর্ঘ্যের সাহায্যে উচ্চতা নির্ণয় করেছিল। কি করেছিল? একটা পিরামিডকে তিনি রেখেছিলেন, তার যে ছায়াটা পড়েছিল সেই ছায়াটা দিয়ে তিনি পিরামিডের ছায়ার যে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যর সাহায্যে, মানে ওর যে ছায়ার যে দৈর্ঘ্য, মানে একটা পিরামিডের মধ্যে সেই পিরামিডের যে ছায়াটা, সেই ছায়াটার যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে তিনি মেজার করেছিলেন এবং তা থেকে, সেই দৈর্ঘ্যটা থেকে তিনি কি করেছিলেন? সেই পিরামিডের উচ্চতা নির্ণয় করেছিলেন। তারপর গ্রিক জ্যোতির্বিদ হিপারকাস, হিপারকাসকে ত্রিকোণমিতির জনক বলা। এটা জিনিস, নতুন জিনিস জেনে নে, পরীক্ষায় আসবে না, এটা একদম নিশ্চিন্ত থাক। ত্রিকোণমিতির জনক, আমরা যখন পড়ছি তখন আমরা গোড়াটা একদম সবকিছু গোড়া থেকে জানবো। ঠিক আছে, ত্রিকোণমিতির জনক কাকে বলা হয়? ত্রিকোণমিতির জনক বলা হয় আমাদের হিপারকাসকে। ঠিক আছে, হিপারকাসকে ত্রিকোণমিতির জনক বলা হয়, যিনি গ্রহ বা নক্ষত্রের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতেন। গ্রহ বা নক্ষত্র যখন অবস্থান নির্ণয় করতো তখন ত্রিকোণমিতির ব্যবহারটা এসছে। কথাটা বোঝা গেল? এটুকু ক্লিয়ার হয়েছে সবার, আশা করি। এবার এবার আমাদেরকে একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে পরিমাপ করা অসম্ভব এমন দূরত্ব, উচ্চতা, যেমন নদীর বিস্তার, পাহাড়ের চূড়া ইত্যাদি নয়। আমাদের বলছি, সাপোজ আমরা এখান থেকে তোর বাড়ি থেকে তোর স্কুলের দূরত্বটা তুই নির্ণয় করতে পারবি। ঠিক আছে, তোর বাড়ি মালদা থেকে ভেবে না কোনো একটা জায়গার নাম বললাম, একটা ডিস্ট্রিক্টের নাম বললাম। আমার বাড়ি যেহেতু, আমি মালদা ডিস্ট্রিক্টের ছেলে, তাই মালদা নামটাই আগে মনে পড়লো। তো আমি বলছি যে আমি কোন একটা ডিস্ট্রিক্ট থেকে আরেকটা ডিস্ট্রিক্টের দূরত্ব মেজার করতে পারবো, মানে ভালো ভালো দৈর্ঘ্য মেজার করতে পারবো। কিন্তু এমনও তো অনেক দৈর্ঘ্য রয়েছে, নদীর উচ্চতা, পাহাড়ের উচ্চতা, পর্বতের উচ্চতা, তারপর হচ্ছে নদী কতটা বিস্তার লাভ করে রেখেছে, সেই সমস্ত পাহাড়ের চূড়াটা কতটা, সেটা নির্ণয় করার জন্য আমাদেরকে ত্রিকোণমিতির ব্যবহার জানতে হয়। এই কথাটা তো সবার ক্লিয়ার হয়েছে? আশা করি সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে ত্রিকোণমিতি হলো এমন একটা আমাদের পদ্ধতি যা দ্বারা আমরা কোনো উচ্চতা নির্ণয় করতে পারি। অর্থাৎ তিনটি কোণের উচ্চতা নির্ণয় করার জন্য বা তিনটি কোণকে পরিমাপ করার জন্য আমরা এই ত্রিকোণমিতি কথাটা এসছে। ঠিক আছে, তিনটি কোণকে মাপার যে জায়গাটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। এটুকু ক্লিয়ার? আশা করি। নেক্সট এবার দেখবো। দেখো, নেক্সটে আমরা জানবো কি, নেক্সট যেটা জানা উচিত আমাদেরকে সেটা ভালো করে বুঝবে তোমরা। ঠিক আছে, দেখ কি বলছে দেখা, আমরা একটা জিনিস জানবো যে জ্যামিতিক কোণ আর একটা ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ আর একটা হচ্ছে ত্রিকোণমিতিক কোণ। ঠিক আছে, জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণের সাথে ত্রিকোণমিতিক কোণের কি সম্পর্ক সেটা একবার দেখে নে। বলছে জ্যামিতিক কোণ মানে হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল। জ্যামিতিক কোণ মানে হচ্ছে জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল, আর ত্রিকোণমিতিক কোণ মানে হচ্ছে ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল। অর্থাৎ আমি যদি বিস্তারটা বের করতে চাই, 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মাঝখানের যে কোণগুলো, যেগুলো শুধুমাত্র আমাকে ধনাত্মক দেবে, শুধুমাত্র ধনাত্মক দিবে, তাকে আমরা জ্যামিতিক কোণ হিসেবে চিনি। আর ত্রিকোণমিতিক কোণের বিস্তারটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পর্যন্ত, মানে মানে মাইনাস অসীম থেকে একদম পজিটিভের অসীমের পর্যন্ত, যেখানে ধনাত্মক ঋণাত্মক উভয় হতে পারে। ত্রিকোণমিতির ক্ষেত্রে, ত্রিকোণমিতিক কোণ নির্ণয়ের ক্ষেত্রে মাইনাসও আসতে পারে, প্লাসও আসতে পারে, কিন্তু আমাদের জ্যামিতিক কোণের ক্ষেত্রে অলওয়েজ প্লাস আসবে। ক্লিয়ার হয়েছে? অলওয়েজ প্লাস আসবে। আমরা কখনোই বলি না -45 ডিগ্রি। ঠিক আছে, -45 ডিগ্রি বলি না, কিন্তু -sin45 ডিগ্রি হতে পারে। এই কথাটা আমি বলতে চাইছি যে ত্রিকোণমিতিকের ক্ষেত্রে -sin45 হতে পারে,
কিন্তু আমরা অনলি, আমাকে বললো কেউ পরীক্ষাতে আমাকে প্রশ্ন দেবে না যে তুমি বার করো, কি বার করো, যে তুমি -45 ডিগ্রির মান বের করো, এটা কখনোই সম্ভব না, এটা জ্যামিতিক কোণ। কিন্তু ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে আমরা -45 sin 45 ডিগ্রি 100% বের করতে পারবো। তাহলে আমরা ঋণাত্মক এবং ধনাত্মক দুই ক্ষেত্রে আমরা ত্রিকোণমিতির মান পাই। এমনকি ত্রিকোণমিতির যে চার্ট টেবিলটা হয় সেই চার্ট টেবিলেও আমরা অনেক সময় মান দেখেছি, অনেকটা মান রয়েছে। ঠিক আছে, এবার ওই চার্ট টেবিলটা আমরা পরে আসবো, পরের টপিকে আছে। এবার আমাদের ত্রিকোণমিতিক কোণে আমরা এইটুকুই জানলাম কি, যে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক উভয় মান আমরা ত্রিকোণমিতিক থেকে জানতে পারি, শুধুমাত্র জ্যামিতিক কোণ থেকে আমরা ধনাত্মক মানটা জানতে পারি। এইটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা চলে যাব নেক্সট টপিকে। চলো, এবার বলছে কি, ভালো করে দেখবে তোমরা, ঠিক আছে, ভালো করে দেখবে কি বলছে। এইটা টপিকে আমাদের বলছে যে ঘূর্ণনের মেকানিক্স, ধনাত্মক আর ঋণাত্মক দিক, যেটা আমরা কিছুক্ষণ আগে যেটা আলোচনা করলাম, ঘূর্ণনের মেকানিক্স। এখানে আমরা কি জানবো, বলছে পজিটিভ অ্যাঙ্গেল ঘড়ির কাঁটার বিপরীত দিক, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। ধনাত্মক কোণ যেটা আমরা পাবো কি, পজিটিভ অ্যাঙ্গেল। পজিটিভ মানে কোনটা, যেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা যদি থাকে তার বিপরীত দিকের যে কোণটা, তার বিপরীত দিকের যে কোণটা, ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা টিক 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 এইভাবে ঘুরতে থাকে, এইভাবে ঘুরতে থাকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকের কোণ যদি আমরা নিই সেটা হবে অলওয়েজ পজিটিভ, এবং ঘড়ির কাঁটার দিকের যে কোণটা যদি নিই আমরা, সেটা হবে ঋণাত্মক কোণ, নেগেটিভ অ্যাঙ্গেল। ঘড়ির কাঁটার দিক অনুযায়ী একটা ক্লকওয়াইজ আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা ধনাত্মক আর ঋণাত্মক এটা বের করব কি করে। ধনাত্মক ঋণাত্মক বের করার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে যে ধনাত্মক ঋণাত্মক তুমি তখনই বের করতে পারবে যদি তুমি ঘড়ির কাঁটাকে কল্পনা করো। তাহলে ঘড়ির কাঁটাকে তুই যদি কল্পনা করিস, তাহলে সেখানে তুই দেখতে পাবি যেটা তোর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হবে সেটা হবে তোর ধনাত্মক, আর যেটা হবে তোর ঘড়ির কাঁটার দিকে সেটা হবে তোর ঋণাত্মক। এইটুকু তোদের ক্লিয়ার হয়েছে আশা করি। এই যে দেখতে পাচ্ছিস, আমরা ঘড়ির কাঁটার দিকে যদি 0 0 আমাদের মূলবিন্দু হয়, আমি যদি একটা লেখচিত্র নিয়ে নিই, তাহলে এই দিকে আমরা পজিটিভ গুলো পাবো, আর আমরা যদি এই ঘড়ির কাঁটার বিপরীত মানে দিকেটা নিতে শুরু করি, ঘড়ির কাঁটার দিকে, সেটা ঘড়ির কাঁটার দিকে নিতে শুরু করলে আমরা কি করতে পারবো, সবসময় নেগেটিভ ভ্যালুগুলো পাবো, মানে ঋণাত্মক ভ্যালুগুলো পাবো। এটুকু আমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট চলো আমরা দেখে নিব এটা। এবার কি বলছে ভালো করে বোঝার চেষ্টা কর। বলছে সীমারেখা অতিক্রম বা অসীম আবর্তন ত্রিকোণমিতিক কোণের মান 360 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে। বড় কোশ্চেন, একটা ভাইটাল কোশ্চেন, যে ত্রিকোণমিতির কোণ 360 ডিগ্রি অপেক্ষা বড় হতে পারে কি পারে না, একটা বড় প্রশ্ন। বলছে আমরা তো হাইয়েস্ট 360 ডিগ্রি কোণ দেখেছি জ্যামিতিক কোণের ক্ষেত্রে 360 ডিগ্রি, কিন্তু ত্রিকোণমিতি কেন 540 ডিগ্রি হয়, হতে পারে, কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রেও কি সেটার কোনো জায়গা আছে, দেখা যাক। বলছে আমি যদি একটা কাজ করি, আমি একটা লেখচিত্র যদি নিয়ে নিই, সেই লেখচিত্রের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি সেই লেখচিত্রের ক্ষেত্রে 360 ডিগ্রি যদি আমাকে বলে, তাহলে 360 ডিগ্রি মানে একবার টোটাল রোটেশন। তাহলে এইটা, এই পার্টটা, এই পার্টটা, এই পার্টটা এবং এই পার্টটা, টোটাল রোটেশন যেটা যদি করে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের 360 ডিগ্রি। এটুকু আমাদের ক্লিয়ার, 360 ডিগ্রি। কিন্তু আমরা যদি সেখান থেকে আর 140 ডিগ্রি কিসে যাই, 140 ডিগ্রি আমরা পজিটিভ দিকে যাই, তার মানে আমি আগেই বলেছিলাম যদি 140 ডিগ্রি পজিটিভের দিকে যায়, তার মানে সেটা আমাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যেতে হবে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে গেলে তো আমি পজিটিভটা পাবো। একটু আগে আমি আলোচনা করলাম যে ঘড়ির কাঁটার বিপরীতে, তার মানে কি প্লাস মান দিয়েছে, তাহলে প্লাস মান দিতে গেলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে গেলে তার মানে কি কোথায় গিয়ে পৌঁছাবে, সেকেন্ড পদে, মানে সেকেন্ড কোঅর্ডিনেটে। এটা যদি ফার্স্ট কোঅর্ডিনেট হয়, এটা যদি সেকেন্ড কোঅর্ডিনেট হয়, এটা যদি থার্ড কোঅর্ডিনেট হয়, আর এটা যদি ফোর্থ কোঅর্ডিনেট হয়, তার মানে কি এটা যে প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত, চতুর্থ পাত। তাহলে আমি 360 ডিগ্রিকে যদি আমি লিখতে চাই, তাহলে 360 ডিগ্রিকে যদি আমি লিখতে চাই, তাহলে টোটাল কোণটা যদি 360 ডিগ্রি হয়, টোটাল কোণটা যদি 360 ডিগ্রি হয়, সেখান থেকে 140 ডিগ্রি আমাকে যদি বেশি যেতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, সেকেন্ড পথে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসতে হবে। তাহলে আমার 140 ডিগ্রিটা উপস্থিত কোথায় হবে, দ্বিতীয় পদে। তাহলে আমরা সম্পূর্ণ এক পাক ঘোরার পর রশ্মিটা আরো 140 ডিগ্রি অতিক্রম করলে দ্বিতীয় পদে অবস্থান করবে। আশা করি আমরা বোঝাতে পারলাম। তখন তাহলে আমরা সেটা বলে দিতে পারবো যে এটা কত ডিগ্রি কোণ আছে, সেটা হচ্ছে 500 ডিগ্রি কোণ আছে। এটুকু ক্লিয়ার, আশা করি ক্লিয়ার করতে পেরেছি এতটুকু। এইটুকু 100% ক্লিয়ার হয়েছে তোমাদের, ভেরি গুড, আমি জানি খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছে। নেক্সট টপিকটা দেখে নিব, চলো। এবার বলছে কি, এবার আমি চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিকটা আমাদের কি বলছে চলো দেখা যাক।
এখানে আমরা যে জিনিসটা জানবো কোণের 4টি পাত। এখনই যেটা আমি আলোচনা একটু আগে করে দিলাম সেটা আমরা এখন আলোচনা করব। কোণের 4টি পাত। 4টি পাত মানে হচ্ছে কি কি পাত? বলছে প্রথম পাত, দ্বিতীয় পাত, তৃতীয় পাত এবং চতুর্থ পাত। প্রথম পাত, দ্বিতীয় পাত, চতুর্থ পাত। আমি একটু ছবিটাকে ছোট করে নিয়ে তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। একটু ছোট করে নিচ্ছি ছবিটা, ঠিক আছে? একে নিয়ে দেখাচ্ছি তোমাকে। দেখো কি বলছে। আমি যদি বলি, দাঁড়াও, আমি যদি বলি ছবিটাতে, ঠিক আছে, আমি যদি বলি, দাঁড়াও, কি বলছে দেখো, আমি যদি একটা লেখচিত্র ড্র করি, সেই লেখচিত্রের মধ্যে আমি কি দেখতে পাবো একটু ভালো করে ক্লিয়ার করে নি। আমি লেখচিত্রের মধ্যে আমাকে বলছে যে আমার এখানে এটা হচ্ছে প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, আর এটা হচ্ছে চতুর্থ পাদ। আমরা লেখচিত্র শিখেছিলাম ক্লাস 9-এ, সেখানে এটাকে এক্স অক্ষ বলা হয়, এটা এক্স ড্যাশ, মানে এখানে এটা যদি আমাদের মূল বিন্দু হয়, এটা যদি আমাদের মূল বিন্দু হয় তাহলে পজিটিভ গুলো আমাদের এই দিকে থাকবে আর নেগেটিভ গুলো আমাদের এই দিকে থাকবে। তাহলে এইদিকে যদি পজিটিভ হয় এইদিকে নেগেটিভ গুলো থাকবে। এটুকু আমরা ক্লিয়ার করতে পারলাম। এবার বলছে যদি আমাদেরকে বলা হয় যে এটা উপরের দিকে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে, এটা ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ, ঠিক আছে। এবার আমি বলছি যে আমাদেরকে এই যে অক্ষটা আমি লিখলাম এটা পজিটিভ দিক, এটাও সেম ভাবে এটা পজিটিভের দিকে যাচ্ছে, আর এটা হচ্ছে নেগেটিভের দিক, এটাও পজিটিভের দিক, এটাও নেগেটিভের দিক, ঠিক আছে। আমরা এই টপিকে আর কি জানবো, এই জিনিসটাতে আর জানার আছে। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করবে সবাই, দেখবে তোমরা, বলছে যে এটা হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, এটাও হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যেগুলো যেগুলো আমরা পাবো, সেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে সব থেকে মেন টপিকটা যেটা আমাদের হয়ে দাঁড়াচ্ছে যে আমাদের এখানে যে অ্যাঙ্গেলটা উপস্থিত হবে, মানে আমরা যদি কোনো ভ্যালুকে এখানে খুঁজতে চাই, সেখানে আমরা কিন্তু নিয়মমাফিক পজিটিভ ভ্যালুটাই এখানে পাই। মানে এই পাদে যারা যারা থাকবে তারা সবাই কিন্তু পজিটিভ থাকবে। এবার আমি যদি এই পাদের ক্ষেত্রে দেখতে চাই, এখানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ আছে, তার মানে পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালু আমরা, এখানে আমরা নেগেটিভ পজিটিভ পাবো। কারণ আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আগে আমাদের কিন্তু ভুজ হয় তারপরে কিন্তু কোটি হয়। তাহলে আগে আমাদের কি করতে হবে, আগে আমাদের নেগেটিভ, তারপরে হবে আমাদের পজিটিভ। এখানে আমাদের নেগেটিভ ভ্যালু পাবো, এখানে আমরা নেগেটিভ পাবো, পজিটিভ আর একটা নেগেটিভ, এই ভ্যালুগুলো আমরা এখানে পাবো। এবার এখানে সব থেকে বোঝার যে টপিকটা, যে এখানে আমাদের কোন অ্যাঙ্গেল গুলো হওয়া উচিত, এইখানে আমাদের কোন অ্যাঙ্গেল গুলো হবে। বলছে যে এইখানে আমাদের অ্যাঙ্গেল গুলো যেগুলো হবে সেই অ্যাঙ্গেল গুলো একবার আমরা দেখে নেব। বলছে যে তোমাদেরকে দেখো দেখাচ্ছি কি বলা হচ্ছে। এবার যে জিনিসটা আমাদেরকে বুঝতে হবে, বলছে কোন পরিমাপের, দেখবি তোরা, বলছে কোন পরিমাপের 3টা ভাষা রয়েছে, মানে 3 ভাবে আমরা কোণকে মাপতে পারি। এক্স্যাক্টলি 3 ভাবে আমরা কোণকে মাপতে পারি। একটা পদ্ধতিকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, একটা শতক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। 3টে পদ্ধতিতে ত্রিকোণমিতিতে এই চ্যাপ্টারে আমরা কোণকে পরিকল্পনা করতে পারবো। একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা শতক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। সব থেকে ভেরি ইম্পর্টেন্ট পদ্ধতিটা হচ্ছে এটা। মানে বেশিরভাগ কোশ্চিনে তোরা বৃত্তীয় পদ্ধতি কিভাবে করতে হয় এই প্রশ্নগুলোই পরীক্ষাতে বেশিরভাগ আসে, যে বৃত্তীয় পদ্ধতিতে ট্রান্সফার করে দেখো। তোকে একটা অ্যাঙ্গেল দিয়ে দিল, বলো এর বৃত্তীয় পদ্ধতিতে এর মান কত হবে। তোকে একটা আরেকটা অ্যাঙ্গেল দিয়ে দিল, বলো এর বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে। বলছে এখান থেকে এর অন্তর হচ্ছে এত ডিগ্রি, একে বৃত্তীয় পদ্ধতিতে বলো 3টি কোণের সমষ্টি তোকে দিয়ে দিল, বলে দিল তোকে যে ত্রিভুজের 3টি কোণ, আর সেই 3টি কোণের সমষ্টি তোকে দিয়ে দিয়েছে। আর 3টি কোণের মধ্যে বললো লাস্ট যে সব থেকে যে ক্ষুদ্রতম কোণ, সেই ক্ষুদ্রতম কোণের বৃত্তীয় পদ্ধতিটা মান বের করে এসছে। অনেকবার পরীক্ষাতে এসছে, তোরা দেখবি কোশ্চিন ঘেটে দেখবি তোরা, অনেকবার পরীক্ষাতে এসছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখে নিলাম কোন পরিমাপের 3টি ভাষা, একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা শতক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। নেক্সট আমরা দেখে নিব কি বলছে এখানে। আমাদের কি বলছে, যে জিনিসটা আমাদের জানতে হবে ষষ্ঠিক পদ্ধতি, একটা করে পদ্ধতি আমরা আলোচনা করি। বলছে ষষ্ঠিক পদ্ধতি যেটা বলা হয়, ঠিক আছে, সেই পদ্ধতিতে এক সমকোণে একক হিসাবে ব্যবহার করে, এক সমকোণকে একক হিসাবে ব্যবহার করে। একক মানে আমাদের ফার্স্ট স্টেজ যেখান থেকে ধরা হবে সেটা এক সমকোণকেই বলছে। আমরা এক সমকোণ মানে জানি 90 ডিগ্রি।
1 ডিগ্রি মানে জানি আমরা 60 মিনিট, আর 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। ভেরি ভেরি, এইটা একদম মনে রাখবে। এই যে কোশ্চেন গুলো থাকে না, 60 ডিগ্রি, 30 মিনিট আর 45 সেকেন্ড, এদেরকে তুমি কিসে চেঞ্জ করো? এদেরকে তুমি ষষ্ঠিক পদ্ধতিতে এদের মান নির্ণয় করো। তো ষষ্ঠিক পদ্ধতিতে এদের মান যখন আমাদেরকে নির্ণয় করতে দেয়, সেক্ষেত্রে আমাদের এই ষষ্ঠিক পদ্ধতির ব্যবহারটা লাগে। সেখানে আমাদের জানতে হয় যে 90 ডিগ্রিকে আমরা এক সমকোণ জানি। বলছে 1 ডিগ্রি যদি থাকে মানে 60 ডিগ্রি, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 60 ডিগ্রি যদি আমাকে এখানে হিসাব করতে দেয়, তাহলে 60 ডিগ্রি মানে এর সঙ্গে 60কে কি করবো? গুণ করে দেবো, আর কিছুই না। তারপরে আবার মিনিটকে যদি আমাকে সেকেন্ডে ট্রান্সফার করতে হয়, তাহলে 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমরা কি জানলাম এখান থেকে? যে এক সমকোণ ষষ্ঠিক পদ্ধতি আমাদেরকে এই বার্তাটা দিচ্ছে, ষষ্ঠিক পদ্ধতি, যে এক সমকোণ মানে 90 ডিগ্রি। 1 ডিগ্রি যদি তুমি কোথাও দেখতে পাও, তাকে যদি মিনিটে চেঞ্জ করতে হয়, ষষ্ঠিক পদ্ধতি শেখাচ্ছে যে তুমি সেখানে কি পাবে? 60 মিনিট। ঠিক আছে, ষষ্ঠিক নামই হয়েছে 60। এই যে 60টা এসছে, একমাত্র ষষ্ঠিক পদ্ধতি এখান থেকে নামটা এসছে। তারপরে 1 মিনিট যদি থাকে, তাকে যদি সেকেন্ডে পরিণত করতে দেয়, সেটা হয়ে যাবে 60 সেকেন্ড। এতটুকু ক্লিয়ার হয়েছে সবার? আশা করি সবাই বুঝতে পেরেছিস তোরা এতটুকু। 100% তোদের বুঝতেই হবে এই জিনিসটা, তোদের সবার ক্লিয়ার হয়েছে তো? এবার আমরা দেখে নিব নেক্সট টপিকটা দেখে নিব। চলো কি বলছে দেখ। এবার চলে আসে আমি শতক পদ্ধতি। এটা অতটা তেমন কাজে দেয় না, ঠিক আছে, এটা থেকে কোশ্চিন তেমন একটা আসেনি পরীক্ষাতে, তাও জাস্ট আমি মনে রাখার জন্য বলে দিচ্ছি। ফরাসি পদ্ধতি হলো এটা একটা, যাকে 100 ভাগে 1 ভাগ করা হয়, মানে 100 ভাগ করা হয় একে। মানে আমি যদি কোনো একটা স্কেলিটনকে, মানে কোনো একটা চাঁদাকে যদি আমি 100টা ভাগ করি, তাহলে এক সমকোণ সমান 100টা ভাগ, তারপরে এক শতক পদ্ধতিতে 100 মিনিট, এখানে কি ধরা হবে? 100 সেকেন্ড। আমরা যেটা 60 মিনিট ধরছিলাম, একদম এখানে একটা ক্লিয়ার জিনিস দেখ, একটা খুব সুন্দর জিনিস বোঝার মতন। আমরা আগের যে ষষ্ঠিক পদ্ধতি যখন বার করলাম, সেই ষষ্ঠিক পদ্ধতির ক্ষেত্রে কি করলাম দেখ। আমরা বলা হলো যে 60 ডিগ্রি রয়েছিল, আচ্ছা 60 ডিগ্রি না, আমরা খুব সহজটা নিচ্ছি, আমরা 1 ডিগ্রি 1 মিনিট 1 সেকেন্ড নিচ্ছি। যদি আমরা একে ষষ্ঠিক পদ্ধতিতে মানটা বার করতে চাই, ষষ্ঠিক পদ্ধতিতে যদি আমরা এর মানটা বার করতে চাই, তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে এর মানটা কি হবে বলতো? ষষ্ঠিক পদ্ধতিতে মান যদি বার করতে চাস, তাহলে 1 ডিগ্রি সমান হবে 1 ডিগ্রি সমান হয়ে যাবে 60 মিনিট। যেহেতু ষষ্ঠিক পদ্ধতি, 1 মিনিট সমান হয়ে যাবে 60 সেকেন্ড। এইটুকু ক্লিয়ার হয়েছে? এবার আমাকে যদি বলা হয় শতক পদ্ধতি, তাহলে তুমি এর শতক পদ্ধতিতে মানটা বার করে দেখাও। তাহলে শতক পদ্ধতির ক্ষেত্রে এর মানটা কি হতে পারে? শতক পদ্ধতিতে বলছে, শতক পদ্ধতিতে তুই যদি মান বার করিস, তাহলে 1 ডিগ্রি সমান 100 মিনিট, আর 1 মিনিট সমান 100 সেকেন্ড। তাহলে এটা যেহেতু শতক নিয়েছি, তাই জন্য এর নাম শতক পদ্ধতি। এটা যেহেতু শাস্ত নিয়েছি, তাই জন্য ষষ্ঠিক পদ্ধতি। আশা করি তোদের ক্লিয়ার করতে পারলাম। এইটুকু ক্লিয়ার হয়েছে তো তোদের? একদম জলের মতন সহজ, খুব 100% ক্লিয়ার হবে। আমি তোদেরকে বলেছিলাম যে তোরা সব থেকে বেস্ট কনসেপ্টটা এখান থেকে পাবি। ক্লিয়ার হয়েছে সবার? ভেরি গুড, আমি জানতাম ক্লিয়ার হয়েছে হবে। চলো এবার তাহলে নেক্সট আমরা দেখে নিব, কি নেক্সট টপিকটা দেখে নিব। দেখা যাক কি বলছে। লাস্ট একটা পদ্ধতি বেঁচে আছে, বৃত্তীয় পদ্ধতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পদ্ধতি, তোরা ভালো করে বুঝবি, একদম সুন্দরভাবে বুঝবি। বলছে বৃত্তীয় পদ্ধতিতে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যদি কোনো একটা বৃত্তকে আমরা কল্পনা করি, যে একটা বৃত্ত আমরা নিয়ে নিলাম, ঠিক আছে, আমরা একটা বৃত্ত নিয়ে নিলাম, তাহলে একটা বৃত্তর ক্ষেত্রে বলছে একটা বৃত্তের ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রের সম্মুখে যে কোণ উৎপন্ন করে, তাকে এক রেডিয়ান বলে। বলছে আমরা যদি একটা ব্যাসার্ধ নিই, একটা বৃত্তের ব্যাসার্ধ বলা হয় এটাকে, যে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। বলছে ব্যাসার্ধের সম্মুখে সেই ব্যাসার্ধের সমান করে যদি আমি একটা বৃত্তচাপ নিই, এই যে ব্যাসার্ধের সমান করে আমি একটা বৃত্তচাপ নিচ্ছি, সেই বৃত্তচাপটা কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, সেই কোণটাকে বলা হয় রেডিয়ান। অর্থাৎ একে কি বলা হচ্ছে? অর্থাৎ এখানে বৃত্তীয় পদ্ধতিতে আমাদেরকে সব থেকে ভালো জিনিসটা করা হচ্ছে, যে অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি করতে গেলে আমাদেরকে রেডিয়ানটা জানতে হবে। এটুকু ক্লিয়ার হয়েছে? তো আমরা কি জানলাম বৃত্তীয় পদ্ধতিটা সম্বন্ধে? কি জানলাম ভালো করে বুঝবি, যে আমাদের কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান, আমরা যদি বৃত্তের ব্যাসার্ধের সমান যদি সেই বৃত্তের
কেন্দ্র বরাবর আমি যদি কেন্দ্রমুখী একটা বৃত্তচাপ অঙ্কন করি তাহলে সেটি কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করে, সেই কোণের মানটা হচ্ছে কি রেডিয়ান। সেই কোণটাকে যে এককে মাপা হয় সেই এককটা হচ্ছে কি রেডিয়ান। তাহলে এই যে রেডিয়ান, বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ানের ইউজটা আমাদেরকে করতে হবে। এবার আমরা জানবো যে বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান ইউজ কেন করতে হবে। চল ভালো করে দেখ, আমাদেরকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে এখানে, যে আমাদের একটা সম্পর্ক রয়েছে, ভালো করে বুঝ, ভালো করে কি বলছে দেখ। একটা সম্পর্ক এর আগে যখন আমরা ক্লাস 9 ক্ষেত্রে আমরা দেখেছিলাম পরিধির সাথে ব্যাসের যে একটা সম্পর্ক, যে পরিধি আর ব্যাসের সম্পর্ক কি, যে কোনো বৃত্তের পরিধি ব্যাসের অনুপাত সর্বদা একটা ধ্রুবক থাকে। পরিধি আর ব্যাসের অনুপাত, পরিধি এবং ব্যাসের অনুপাত, তাহলে দেখা যাক পরিধির অনুপাত মানে 2πr অনুপাত আমরা যদি করি 2r, পরিধি আর ব্যাস, তাহলে 2r আর 2rটা কেটে গেল, তাহলে পড়ে থাকলো π/1। তাহলে এখানে পাই মানে কি, এটাকে একটা ধ্রুবক হিসাবে নেওয়া হচ্ছে। বোঝা গেল পরিধি আর ব্যাসের অনুপাত কি হচ্ছে, আমাদের ধ্রুবক হচ্ছে, পরিধি এবং ব্যাসের অনুপাত ধ্রুবক হচ্ছে। আর এই পায়ের মানটাই হচ্ছে কি, পায়ের মানটা কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে মেলানোর জন্য 22/7 কিন্তু এক্সাক্ট মান নয়, এটা কিন্তু পায়ের এক্সাক্ট মান নয়। পায়ের এক্সাক্ট মান হচ্ছে 3.14 সামথিং, আরো চলবে। এই 3.1 আমরা কি ক্যালকুলেশনটাকে ঠিক রাখার জন্য, ক্যালকুলেশন মিস্টেক না আসার জন্য আমরা 22/7টাকে ইউজ করি, কিন্তু এক্স্যাক্টলি আমাদের মানটা হচ্ছে পায়ের কি 3.14। ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার করতে পারলাম। নেক্সট দেখে নিব আমরা কি বলছে এটা। দেখো বলা হচ্ছে একটা জিনিস, যে এই যে পাই, এই যে রেডিয়ান, আমরা গাণিতিক প্রয়োগ করি 1 রেডিয়ান সমান 1 ধ্রুবক কোণ। বলছে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্য, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমি তাও একটু তোদেরকে নলেজ গেইন করার জন্য জানিয়ে দিচ্ছি, যে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির চাপের দৈর্ঘ্য অনুপাত সমান, অর্থাৎ পরিধি আর বৃত্তচাপের না হলে 4 সমকোণ সমান 1 রেডিয়ান। অর্থাৎ আমি যদি 4 সমকোণ সমান 1 রেডিয়ান বলা হচ্ছে এখানে, 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই, এটা যেহেতু সমকোণ আর পাই উভয় ধ্রুবক, তাই রেডিয়ান একটি ধ্রুবক কোণ। রেডিয়ানকে আমাদের ধ্রুবক কোণ হিসাবে উল্লেখ করা হচ্ছে, ঠিক আছে। এটা তেমন কিছু জানার বিষয় নেই। এখানে দেখতে পারিস তোরা, দাঁড়া এখানে দেখি এটাতে কি আছে। আচ্ছা দেখ, এটাতে দেখ, এটা বলছে কি, এটাতে হ্যাঁ দেখা যাক, চূড়ান্ত বিশ্লেষণ, ডিগ্রি, গ্রেড আর রেডিয়ানের মধ্যে সম্পর্ক। ডিগ্রি মানে কি, ডিগ্রিকে বলা হয় কি, ডিগ্রিকে 180 দিয়ে যদি ভাগ করা হয়, গ্রেডকে যদি 200 দিয়ে ভাগ করা হয়, আর রেডিয়ান যদি পাই দিয়ে, তাহলে আমরা বলতে পারি পাই রেডিয়ান সমান সমান রেডিয়ান থেকে ডিগ্রিতে। এটা খুব, এইটাই হচ্ছে মেন টপিক, যে এখানে বোঝার জিনিস, যে একটা রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তরিত করব কিভাবে। আমরা একটা রেডিয়ানকে ডিগ্রিতে রূপান্তরিত করার জন্য আমাদেরকে প্রথমে যে ক্যালকুলেশনটা আমাদেরকে জানতে হবে, ভালো করে দেখবি, সেই ক্যালকুলেশনটা হচ্ছে কি। দেখো কি বলা হচ্ছে, আমাদেরকে বলা হচ্ছে যে আমরা একটা ডিগ্রিকে রেডিয়ানে আর রেডিয়ানকে ডিগ্রিতে ট্রান্সফার করব কি করে। এটা পরীক্ষাতে প্রশ্ন আসে, অনেকবার পরীক্ষাতে এসছে। বলা হচ্ছে যে তুই যদি রেডিয়ানকে ডিগ্রিতে ট্রান্সফার করিস, রেডিয়ানকে ডিগ্রিতে ট্রান্সফার করিস, তাহলে তোকে বলা হচ্ছে যে পাই রেডিয়ান মানে হচ্ছে 180, পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, ঠিক আছে। পাই রেডিয়ান মানে কত, 180 ডিগ্রি। এবার এই যে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি যদি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি যে 1 রেডিয়ান মানে কত, 1 রেডিয়ান মানে পাই বাই 180 হয়ে যাবে না, ঐকিক নিয়ম। পাই রেডিয়ান মানে যদি 180 হয়, তাহলে 1 রেডিয়ান মানে হচ্ছে পাই বাই 180, এটুকু আমাদের ক্লিয়ার। আমরা আগের টপিকে একটা জিনিস দেখেছিলাম, এই জায়গাটা তো তোরা দেখতে পাবি, এখানেই বুঝতে পারবি যে একটা সিদ্ধান্তে আমরা আসতে পারি যে 1 রেডিয়ান মানে যদি বৃত্তের পরিধি 2πr হয়, তাহলে দেখ আমি আরেকবার বলছি, বৃত্তের পরিধি 2πr হয়, আর একটা বৃত্তচাপকে অনুপাতকে যদি আমরা সেক্ষেত্রে 1 রেডিয়ান হিসাবে জানি। দেখ কি বলছে, দেখ এই জায়গাটা একটা বোঝার জিনিস আছে, আমি তোদেরকে বোঝাচ্ছি, একটু আমি নিয়ে আসলাম পেছন দিকে, ভালো করে বুঝবি। এখানে বলা হচ্ছে কি, এখানে বলা হচ্ছে ভালো করে বুঝবি। দেখ এখানে বলা হচ্ছে যে বৃত্তের পরিধি যদি 2πr হয়, তাকে যদি 2πr কে যদি আমরা r দিয়ে ভাগ করি, অর্থাৎ বৃত্তচাপ দিয়ে ভাগ করি, অর্থাৎ 2πr মানে আমি ধরে নিচ্ছি 2πr মানে হচ্ছে যে, আর আমরা কি বললাম, বৃত্তের চাপ মানে 4টি সমকোণ মানে কি, একটা বৃত্তের ক্ষেত্রে 1টা 2টো 3টে 4টে মানে 4টি বৃত্তচাপ অঙ্কন করা যাবে। তাহলে আমি এখানে লিখে দিলাম 4 সমকোণ।
এটা যদি 4 সমকোণ হয় আর তাকে যদি আর মানে যদি 1 রেডিয়ান বলি, তাহলে আমরা এক্ষেত্রে আমরা কি করতে পারবো, আর আর এখান থেকে কেটে যাবে, আর আর এখান থেকে কেটে যাবে, 2 2 কেটে যাবে, 2 2 এ 4। তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারবো, আমরা যদি পাইকে 1 রেডিয়ানের জায়গায় নিয়ে মানে কোনাকুনি এটাকে যদি আমরা স্থান পরিবর্তন করি ক্রসে, তাহলে আমরা 1 রেডিয়ান সমান সমান এখান থেকে আমরা পেয়ে যাব যে 1 রেডিয়ান সমান সমান আমরা কি পেয়ে যাব, সরি 1 রেডিয়ান সমান আমরা পেয়ে যাব 2 সমকোণ বাই পাই, 2 সমকোণ বাই পাই। এটুকু ক্লিয়ার হয়েছে? 1 রেডিয়ান সমান 2 সমকোণ ইন্টু পাই। এখানে দেখ লেখা আছে যে 1 রেডিয়ান সমান 2 সমকোণ বাই পাই। তাই জন্য কিন্তু আমাদেরকে এখানে কি করা হলো, তাই জন্য আমাদের এখানে যে রেডিয়ান মানে ডিগ্রিতে ট্রান্সফার করার জন্য পাই রেডিয়ানকে 180 ডিগ্রি ধরা হলো। বোঝা গেছে? একদম ক্লিয়ার হয়েছে যে পাইকে 180 কেন ধরা হয়েছে, এটুকু ক্লিয়ার হয়েছে। যে ওই একই কনসেপ্ট যে আমরা যদি 2 পাই আর কে যদি ভাগ করি, 2 পাই আর কে যদি আর দিয়ে ভাগ করি, মানে যদি আমরা আমরা যদি এই 2 পাই আর কে আর দিয়ে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে সেটা সমান হবে যে কিসের সাথে, 4 সমকোণ একটা বৃত্তের মধ্যে থাকে, সেটা হবে কার সাথে সমান, সেটা বাই কত, সেটা বাই হচ্ছে আমাদের 1 রেডিয়ান। আচ্ছা 1 রেডিয়ান, এটুকু ক্লিয়ার? 1 রেডিয়ান সেটা মানে হচ্ছে 1 রেডিয়ান। ওকে, তাহলে কি আমাদের তাহলে এখানে বোঝার জিনিসটা কি, ভালো করে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি। দেখ এই জিনিসটা বোঝাচ্ছি বারবার কেন, কারণ তোদের মনে আমি চাই না তোদের কোনো প্রশ্ন আসুক যে কেন আমাদের 1 রেডিয়ান সমান 180 হচ্ছে। ঠিক আছে, 1 রেডিয়ান সমান 180 হচ্ছে কেন সেটুকু আমাদেরকে জানতে হবে। আমি বারবার করে এই টপিকটাতে তোদেরকে নিয়ে যাচ্ছি এই জায়গাটাতে, যে বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হয়, সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সাথে সমান হয়। ঠিক আছে, এটা খুব ভালো একটা লজিক দিয়েছে, সেই লজিকে আমরা কি করব, কাজটা করব। দেখ কি বলছে আমরা যদি একটা বৃত্ত নিই, ঠিক আছে, আমরা যদি একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যে আমরা একটা বৃত্ত নিলাম, সেই বৃত্তের ক্ষেত্রে আমরা যদি কেন্দ্র থেকে, এটা একটা ব্যাসার্ধ, আমরা প্রথমে একটা বৃত্তচাপ পেলাম, এখানে একটা বৃত্তচাপ পেলাম, এখানে একটা বৃত্তচাপ পেলাম, টোটাল 4খানা বৃত্তচাপ আমরা এখান থেকে পাচ্ছি। ঠিক আছে, তাহলে 4টে কোণ, 4টে 90 ডিগ্রি পাচ্ছি। 4টে 90 ডিগ্রি পাওয়ার জন্য আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে যদি প্রত্যেকটা পরিধিকে ভাগ করা হয়, কি দিয়ে ভাগ করা হয়, সেই বৃত্তচাপের দৈর্ঘ্য দিয়ে ভাগ করা হয়। তার প্রত্যেকটা পরিধি দিয়ে বৃত্তচাপের দৈর্ঘ্যকে যদি ভাগ করা হয়, তাহলে সেটা মানে পরিধি মানে হচ্ছে সেটা হয়ে যাবে 4 সমকোণের। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে কি, সেটা সমান হবে কার সাথে, টোটালটা হচ্ছে আমাদের 4 সমকোণ। টোটালটা যদি আমাদের 4 সমকোণ থাকে, তার নিচে হচ্ছে আমরা কি লিখলাম, 1 রেডিয়ান। ঠিক আছে, তার নিচে আমরা লিখলাম 1 রেডিয়ান। কেন লিখলাম, কি কারণে লিখলাম 1 রেডিয়ান? ঠিক আছে, 1 রেডিয়ান কেন লিখলাম? 1 রেডিয়ান লেখার কারণ হচ্ছে যে আমরা বলতে চাইছি যে আমরা এক একটা বৃত্তচাপের দৈর্ঘ্যকে এখানে 1 রেডিয়ান হিসাবে ধরছি। তাহলে টোটাল আমরা 4টা বৃত্তচাপ হয়েছে, 4টে সমকোণ। ঠিক আছে, তেমনি আমাদের কি এখানে পরিধির যেটা অনুপাত, পরিধির সাথে এটা কার অনুপাত, বৃত্তচাপের। তাহলে এবার আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে যদি 2 পাই আরটা নিই, 2 পাই আরটাকে যদি নিই, দাঁড়াও দেখ আমরা তাহলে কি জানলাম এখানে, 2 পাই আর, এই যে 2 পাই আর কে আর দিয়ে ভাগ করলাম, সেটা 4 সমকোণ বাই কি হলো, 1 রেডিয়ান। এবার এই যে 2 পাই আর, একে যদি আমি কাটাকাটি করি 4 সমকোণকে, তাহলে 2 2 এ 4, 2 সমকোণ। এখানে আমাদের কি হয়ে গেল, এটা আমার আর আর কেটে গেল, তাহলে পাই, এখানে পাই আসলো, এখানে আসলো 2 সমকোণ, এটা 2 সমকোণ, পাই আসলো 1 রেডিয়ান, 2 সমকোণ বাই 1 রেডিয়ান। এবার রেডিয়ান আর পাইয়ের যদি জায়গার পরিবর্তন করি, তাহলে 1 রেডিয়ান সমান সমান আমাদের কত আসছে, 1 রেডিয়ান সমান সমান 2 সমকোণ বাই পাই। এটুকু ক্লিয়ার হলো? 1 রেডিয়ান সমান সমান আমাদের কত আসছে, 2 সমকোণ বাই পাই। এই জন্য আমরা কি করলাম, এই জন্য আমরা 1 রেডিয়ান সমান সমান আমরা ধরলাম পাই। ঠিক আছে, 1 রেডিয়ান সমান পাই রেডিয়ান সমান সমান আমরা কি ধরলাম, তাই জন্য আমরা পাই রেডিয়ান সমান সমান ধরলাম 180। তাহলে পাই রেডিয়ান সমান 180 হলে 1 রেডিয়ান সমান কত হবে, পাই বাই 180। আর এইটাই হচ্ছে বৃত্তীয় কোণ নির্ণয় করার পদ্ধতি। অর্থাৎ কোন বৃত্তীয় কোণকে তুই যদি নির্ণয় করতে চাস, সাপোজ তোকে 60 ডিগ্রি দেওয়া আছে, বললো এর বৃত্তীয় কোণটা তুমি নির্ণয় করো,
তাহলে 60 ডিগ্রির ষষ্ঠিক মানটা কত হবে? 60 ডিগ্রির ষষ্ঠিক মান, একে আমরা জানি 1 ডিগ্রির হচ্ছে তাকে 60 দিয়ে গুণ, তাহলে 60 ডিগ্রিকে 60 দিয়ে তাহলে ষষ্ঠিক হবে। আর বৃত্তীয় যদি বার করতে, যে শতক বার করতে দিলে 100 দিয়ে গুণ করব, শতক বার করতে দিলে 100 দিয়ে গুণ করব। যদি ডিগ্রি থেকে ষষ্ঠিক পদ্ধতিতে আমাকে মান বার করতে দেয় তাহলে আমি ডিগ্রিকে মিনিট বানাবো 60 গুণ করে। যদি আমাকে শতক পদ্ধতিতে বলে তাহলে 100 গুণ করে করবো। আর বৃত্তীয় মান বের যদি আমাকে বার করতে বলে তাহলে বৃত্তীয় মান বের করার জন্য আমরা কিছু করব না, খুব একটা জিনিস কি করব, সেই ডিগ্রিটাকে, ঠিক আছে, এক রেডিয়ান সমান এত। এবার আমাদেরকে কি করতে হবে, 60 ডিগ্রিকে আমরা কিছু না, ডিগ্রিকে রেডিয়ান বানানোর জন্য, অর্থাৎ ডিগ্রিকে রেডিয়ান বানানোর জন্য, ভালো করে বুঝ, বারবার করে একটা কথা বলছি, ডিগ্রিকে রেডিয়ান বানানোর জন্য এক পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি হলে এক রেডিয়ান সমান 1 ডিগ্রি সমান কত হবে, অর্থাৎ 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এটাই আমি বোঝাতে চাইছি। এবার এই 1 ডিগ্রি মানে যদি পাই বাই 180 হয় তাহলে 60 ডিগ্রি মানে কত, 180 দিয়ে গুণ, অর্থাৎ একে যদি আমরা করে দিই তাহলে আমরা কত হয়ে যাবে, পাই বাই 3 রেডিয়ান হচ্ছে আমাদের। ক্লিয়ার হলো? এতটুকু ক্লিয়ার হয়েছে? আমি জিনিসটা আরেকবার তোদেরকে বুঝিয়ে দিই। বলছে 1 ডিগ্রি সমান সমান যদি, সরি, পাই রেডিয়ান সমান সমান যদি 180 হয় তাহলে 1 রেডিয়ান সমান সমান, সরি, 1 ডিগ্রি সমান সমান কত হবে, 1 ডিগ্রি সমান সমান হবে পাই সি বাই 180। এইটুকু আমাদের ক্লিয়ার। অর্থাৎ উল্টো করে যদি বলি 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান হয়, 1 ডিগ্রি সমান পাই বাই 180 হবে। এবার আমাকে মান বের করতে দিয়েছে 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রিকে যদি আমি, অর্থাৎ একে যদি আমি রেডিয়ানে ট্রান্সফার করি, রেডিয়ানে, তাহলে রেডিয়ানে ট্রান্সফার করতে গেলে আমাকে কি করতে হবে, 60 এর সাথে মাইনাস ইনটু করতে হবে পাই বাই 180। তাহলে পাই বাই 180 গুণ করলে 60 কে 3 দিয়ে, তাহলে পাই বাই 3 রেডিয়ান হয়ে গেল এর অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে যে কোনো বৃত্তীয় কোণের ক্ষেত্রে তুই যদি মনে করিস যে আমি কোনো রেডিয়ানকে ডিগ্রিতে ট্রান্সফার করব, তার সব থেকে বেস্ট পদ্ধতি হচ্ছে এটা। এখান থেকে বেশ কয়েকবার অনেক কোশ্চেন এসছে। আমি দ্বিতীয় দিন তোদেরকে এই চ্যাপ্টারের সেই সমস্ত কোশ্চেন গুলো করাবো। এই লেকচারটা আরেকটা লেকচার হবে, সেখানে শুধুমাত্র কোশ্চেন থাকবে, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো, খুব ভালো ভালো কোশ্চেন যে আগামী দিনে পরীক্ষাতে আসার মতন, আর আগামী দিনে পরীক্ষাতে এসছেও। তোরা একদম সহজভাবে জিনিসগুলোকে বুঝতে পারবি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হলো? আশা করি তোদের ক্লিয়ার হয়ে গেছে। আরেকটা টপিক তোদেরকে বুঝতে হবে, এই টপিকটা বুঝে নে। ঠিক আছে, এই টপিকটাকে কি বলেছে দেখ। বলছে কখনো কখনো আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করতে দেয়। তো বৃত্তচাপের দৈর্ঘ্য, অর্থাৎ পুরো বৃত্তচাপের দৈর্ঘ্য বের করার জন্য নির্ণয়ের সূত্র হচ্ছে S = r থিটা। তাহলে S = যদি r থিটা মান বের করতে দেয়, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। বলছে S = r থিটা। S মানে যদি তোকে বলে বৃত্তীয় কোণ নির্ণয় করো, তো বৃত্তচাপের কোণ, তোকে যদি বৃত্তচাপের দৈর্ঘ্য বার করতে দেয়, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য বার করার জন্য সূত্র আমি তোদেরকে দেখালাম কি, S = r থিটা। এখানে এবার S মানে হলো বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে আর্ক লেন্থ, মানে একটা কোণ এই যে তুই যে আমাদের কোণটা উৎপন্ন হয়েছিল, বৃত্তীয় কোণ যেটা উৎপন্ন হয়েছিল, থিটাটা হয়েছিল আমাদের রেডিয়ান, আরটা হয়েছে ব্যাসার্ধ, এসটা হচ্ছে আমাদের কি, আর্ক, মানে বৃত্তচাপের দৈর্ঘ্য। এই বৃত্তচাপের দৈর্ঘ্য তোকে যদি বার করতে দেয় তাহলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে আর এর সঙ্গে থিটাকে গুণ করে দেবো। আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ, থিটা মানে হচ্ছে কেন্দ্রে উৎপন্ন কোণ। বোঝা গেল? তাহলে আমাদেরকে এখানে কি বলা হলো, যদি একটা বৃত্ত নিই আর সেই বৃত্তটা কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে, সেই কেন্দ্রে যে কোণ উৎপন্ন, ভেবে নেয় কোণ এখানে 90 ডিগ্রি উৎপন্ন করেছে। এবার আমাকে বলা হচ্ছে যে বলো তো দেখি এই বৃত্তচাপটার দৈর্ঘ্য কত, আর ভেবে নেয় এই ব্যাসার্ধটার দৈর্ঘ্য হচ্ছে, আমি ধরে নিচ্ছি 2 মিটার, ব্যাসার্ধটা 2 মিটার আছে, তাহলে আমাকে কি করতে হবে, ব্যাসার্ধটা যদি 2 মিটার থাকে, তাহলে আমরা কি করব, আমাদের সূত্র হচ্ছে S = r থিটা। S = r থিটা, আর এর মান কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 2 আর থিটা মানে হচ্ছে 90। তাহলে আমাদের বৃত্তচাপের থিটা মানে 90, তার মানে আমাদের এখানে কত হয়ে যাবে, 180 মিটার। তার মানে আমাদের বৃত্তচাপের দৈর্ঘ্যটা বেরিয়ে গেল। বৃত্তচাপের দৈর্ঘ্যটা ক্লিয়ার হয়েছে? বৃত্তচাপের দৈর্ঘ্যটা তোদেরকে ক্লিয়ার করতে পারলাম আমরা। এইভাবে আমাদের যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য আমরা বার করতে পারি। বোঝা গেল? এটুকু ক্লিয়ার হয়েছে সবার? ভেরি গুড। এবার দেখ, এবার S = r থিটা, এখান থেকে তোরা ওই S পরিবর্তন করে এবার সবটি সূত্র আমরা একসাথে দেখে নিব। চল, এই যে আমাদের লাস্ট টপিক, আশা করি ক্লাসটা তোদের খুব ভালো লেগেছে। ঠিক আছে,
দেখ আমি এটা করছি, এটা লাস্ট টপিকে সব বুঝিয়ে দিচ্ছি একসাথে। ত্রিকোণমিতির মূল টুলকেট গুলো। দিক ও মান ঘড়ির কাঁটার বিপরীত হলে প্লাস হবে, দিকে হলে মাইনাস হবে। ঘড়ির কাঁটার বিপরীত হলে প্লাস হবে, এতক্ষণ ধরে আমরা যা পড়লাম সেটুকু। ঘড়ির কাঁটার দিক হলে বিপরীত হলে প্লাস হবে, ঘড়ির কাঁটার দিক হলে মাইনাস হবে। বিস্তার মাইনাস, ত্রিকোণমিতি কোণের বিস্তার কোথা থেকে? মাইনাস অসীম থেকে শুরু করে পজিটিভ অসীম পর্যন্ত। এবার সম্পর্কটা কেমন? 1 রেডিয়ান সমান সমান কি? 1 রেডিয়ান সমান ডিগ্রি মিনিটে যদি 1 রেডিয়ানকে চেঞ্জ করতে চাস এই মানটা মনে রাখিস। 1 রেডিয়ানকে যদি বলে কত ডিগ্রি কত মিনিট, এই মানটা মনে রাখিস 57 ডিগ্রি, কিন্তু প্রায় এক্সাক্ট মান না, 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা হচ্ছে 1 রেডিয়ানের ডিগ্রি ট্রান্সফারেশন, যেখানে মিনিট সেকেন্ড দুটোই থাকবে। ঠিক আছে, দুটি প্রথমত 1 সমকোণ সমান 90 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে আমরা ব্যাসার্ধের সমান চাপের বৃত্তীয় মান বের করতে পারি। প্রয়োগে পরিধি 2πr, বৃত্তচাপ s, r = r থিটা, যেখান থেকে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য বার করতে পারি। এইটুকু ক্লিয়ার হলো তোদের? আশা করি সম্পূর্ণ টপিকটা তোদের ক্লিয়ার হয়েছে। আশা করি সম্পূর্ণ টপিক তোদের ক্লিয়ার করলাম আমি। বুঝতে পেরেছিস তোরা? ঠিক আছে, তোদের বুঝতে পেরেছিস। আমাদের ক্লাসটা আজকে আমরা এখানে সমাপ্ত করব। খুব ভালো লাগলো তোদের সাথে ক্লাস করে, তোরা খুব এনজয় করে হবি ক্লাসটা আমি জানি। আর তোরা এই ডেটটা ভালো করে মনে রাখবি, সোমবার দিন আমাদের সেকেন্ড সামেটিভ এক্সামের ক্লাস হবে মাধ্যমিক। বুধবার দিন আমাদের ক্লাস হবে প্রশ্ন বিচিত্রা চ্যাপ্টার অনুযায়ী সলিউশন, বেস্ট কোশ্চেন গুলো, যেগুলো কোশ্চেন পরীক্ষাতে আসার কথা বা আসতে পারে। ঠিক আছে, মানে আমি অ্যাকচুয়ালি প্রশ্ন বিচিত্রাটাকে সমাধান করিয়ে দিতে চাইছি তোদেরকে। আর আমাদের রবিবার দিন, যেটা মানে আজকের দিন, বাহুবলী 1.0, যেটা আমাদের কি হলো, ত্রিকোণমিতি চ্যাপ্টারটার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমাদের নেক্সট দিন একটা ক্লাস হবে, সেটা অঙ্কের উপরে ক্লাস হবে। আর আমরা নেক্সট দিনই আমরা ত্রিকোণমিতির অন্য চ্যাপ্টার স্টার্ট করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের কি হলো, বাহুবলী আবার আমাদের রবিবার এই ক্লাসটা আমরা আবার সেকেন্ড ধাপ স্টার্ট হবে কবে? রবিবারে। রবিবার দিন আমরা কি করব? রবিবার দিন আমরা এর পরের পার্টটা পড়াবো, যেখানে শুধুমাত্র কোশ্চেন। তোরা চেষ্টা করবি বাড়িতে কিছু কিছু প্রশ্ন তোরা বাড়িতে চেষ্টা করে আই, যে তোরা বইয়ের অঙ্কগুলো এবার কর। দেখ বৃত্তীয় কোণ কিভাবে করতে হয়, বৃত্তচাপের দৈর্ঘ্য কি করে বার করতে হয়, ষষ্ঠিক পদ্ধতি কি করতে হয়, বৃত্তীয় কোণ মান নির্ণয়, π/180 দিয়ে গুণ, সব একদম ক্লিয়ার হয়ে গেছে। তোরা বাড়িতে চেষ্টা করবি, এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্কগুলো পারবি আশা করি। তো আমাদের রবিবার করে বাহুবলীর ক্লাসগুলো থাকবে, যেখানে বাহুবলী টপিকে আমাদের প্রত্যেক চ্যাপ্টার নিয়ে আসবো আমরা, প্রত্যেক চ্যাপ্টার। আজকে ত্রিকোণমিতি আসলো, ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার আমরা লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্ত এমনিও তো ক্লাসগুলো দেওয়াই আছে আমার প্লে লিস্টে দেখবি অনেকগুলো ক্লাস করে দেওয়া আছে। সরল সুদ কষা, লম্ববৃত্তাকার শঙ্কু, আয়তঘনক, দ্বিঘাতকরণী, দ্বিঘাতকরণী বলছি, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এগুলো অনেক চ্যাপ্টার করিয়ে দিয়েছি আমি। ওগুলো চ্যাপ্টার আর পড়াবো না, ওগুলো খুব ভালোভাবে বোঝানো আছে। যেগুলো হয়নি সেগুলোকে আমি বাহুবলী 1.0 আকারে রবিবার দিন 9টার দিকে এই ভিডিওটা আপলোড হবে প্রত্যেক রবিবার করে। ঠিক আছে, আর বাকি সোমবার হবে সেকেন্ড সামেটিভের ক্লাস, আর আমাদের বুধবার করে হবে প্রশ্ন বিচিত্র ক্লাস। আশা করি তোরা খুব ভালো থাকবি, খুব এনজয় কর, খুব ভালোভাবে মন দিয়ে পড়াশোনা কর। আবার দেখা হচ্ছে, টাটা।